জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাজার মাহবুব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে শিশুদের আগামীর জন্য প্রস্তুত করা হবে। শনিবার সকালে নিজ সংসদীয় আসন টুঙ্গিপাড়ায় একথা বলেন সরকার প্রধান। গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের সাথে নিয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়কও উন্মোচন করেন তিনি। পরে বেলা 12টার দিকে টুঙ্গিপাড়ায় মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শনে যান সরকার প্রধান। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। 2023 সালে 36 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মার্কেটটি বিভিন্ন কাজে ব্যবহৃত হবে। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিছু দেখেননি, শুধু একটাই ছিল, এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা একটা সুন্দর জীবন পায়, সেটা ওনার জীবনের লক্ষ্য। ছোট্ট সোনামণি, তোমাদের জন্য তো আশীর্বাদ রইল, তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যার দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন এবং ওনার একটা মানুষের প্রতি একটা আলাদা দরদ ছিল। এবং দেখতেন যে দেশে মানুষ খাবার পায় না, পরনের ছিন্ন কাপড়, থাকার জায়গা নেই, চিকিৎসা পেত না, এটা ওনাকে খুব ব্যথিত করত। সরকারের উন্নয়নের কারণে 16 বছরে পার্বত্য চট্টগ্রাম বদলে গেলেও সেখানে শান্তি চুক্তি বাস্তবায়নে মূল সমস্যা ভূমি, আর এর সমাধানও সময় সাপেক্ষে। শনিবার সকালে রাজধানীতে সপ্তাহব্যাপী পাহাড়ি ফল মেলার উদ্বোধন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা বলেন। মন্ত্রী বলেন, ভারত আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের। পদ্মা সেতু নির্মাণে চীনা কোম্পানি কাজ করেছে, মেট্রো রেল কাজ করেছে জাপান। এভাবে দেশের উন্নয়নের জন্য যেখান থেকে পাওয়া যাবে সহযোগিতা নেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের। কোটা বিরোধী আন্দোলনে বিএনপি ভর করেছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পরে মেলার স্টল পরিদর্শন করেন তিনি। 12 জুলাই পর্যন্ত চলবে মেলা, খোলা থাকবে প্রতিদিন সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত। গত 16 বছরে পার্বত্য চট্টগ্রাম বদলে গেছে। শেখ হাসিনা থাকলে আপনাদের সব সমস্যার সমাধান হবে। আজকে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে আপনাদের এত সুমিষ্ট ফল ঢাকায় চলে আসে, চট্টগ্রামে চলে আসে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার পুরনো অপকৌশলে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে দমাতে চাইছে সরকার। বলেন, সরকারের এই চেষ্টা কোনোভাবেই সফল হবে না। শনিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনকে যৌক্তিক মনে করে বিএনপি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পেনশন স্কিম বাতিলের দাবিতে যে আন্দোলন করেছে তাতে দলের সমর্থন জানিয়ে মহাসচিব বলেন, পেনশন স্কিম চালুর নাম করে জনগণের পকেট খালি করতে চায় সরকার। ক্ষমতায় গেলে সব ধরনের বৈষম্যমূলক স্কিম বাতিল করা হবে বলেও জানান তিনি। সর্বজনীন পেনশন স্কিম চালু করার জন্য দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক ও কর্মচারীদের সম্পৃক্ত করে সরকারি পরিপত্র জারি করেছে। এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্প্রদায় কর্মচারীবৃন্দ এবং তারা এই স্মারকটি প্রত্যাখ্যান করেছে। প্রকৃতপক্ষে এটি এই দেউলিয়া সরকারের দুর্নীতির আরেকটি পথ খুলে দেওয়া। যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন, সেহেতু অন্যান্য খাত সহ শিক্ষকদের কাছ থেকে অন্যায়ভাবে এই পেনশনের টাকা তুলে নিতে যাচ্ছে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রবিবার থেকে সারা দেশে বাংলাদেশ ব্লকেট কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বিকেলে শাহবাগে এই ঘোষণা দিয়ে তা পালনে দেশের সব শিক্ষার্থী অভিভাবকদের আহ্বান জানান আন্দোলনের সমন্বয়ক। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবার ঘোষণাও দেন আন্দোলনকারীরা। শনিবার দুপুরে আন্দোলনকারীরা শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে নীলক্ষেত, ইডেন কলেজ, পলাশী, বুয়েট, টিএসসি হয়ে আসেন শাহবাগ চত্বরে। সড়ক অবরোধ করে দাবির পক্ষে স্লোগানে মুখরিত রাখেন শাহবাগ। 2018 সালে জারি হওয়া কোটা পুনর্বহালের দাবি করেন তারা। রোববার বিকেল 3টা থেকে সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবেন। এবং যারা ঢাকার বাইরে শিক্ষার্থীরা আসেন, তারা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ে মহাসড়কগুলো অবরোধ করবেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ প্রত্যন্ত এলাকার কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শামুতুল সেন। এ সময় দেশের সরকারি মেডিকেলগুলোতে দীর্ঘদিন যন্ত্রপাতি নষ্ট থাকা ও বিকেলে চিকিৎসক না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে সেবার মান নিয়ে কথা বলেন রোগীদের সাথে। এরপর হাসপাতালের সার্বিক সমস্যা, নষ্ট হওয়া যন্ত্রপাতি ও চিকিৎসক সেবা নিয়ে বৈঠকে বসেন চিকিৎসকদের সাথে। চট্টগ্রাম মেডিকেলে MRI, এক্স-রে সহ নানা মেশিন নষ্ট থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে মন্ত্রীকে জানান চিকিৎসকরা। এর আগে চীনের অর্থায়নে 285 কোটি টাকা নির্মিত হতে যাওয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে স্থান পরিদর্শন করেন তিনি। রোগীদের যে অভিযোগ, আমি ওখানে দেখবো ক্ষতি, আমি কোনো অভিযোগই ফেলে দিই না। যে কোনো অভিযোগই হলে আমি সেটা দেখবো। এখানে রোগীদেরকে চিকিৎসা ব্যবস্থাটা ভালো করতে পারি, তাহলে ঢাকা শহরে গিয়ে রোগীদের ভিড় হবে না, চট্টগ্রাম শহরে বিকনা। এদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর রোকেয়া সুলতানা বলেছেন, সঠিক চিকিৎসা নির্ভর করে ডায়াগনস্টিক সেটের সঠিক রিপোর্টের উপরে, তাই সঠিক রিপোর্ট তৈরি নিশ্চিত করতে হবে। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে পাবলিক এয়ার সায়েন্স এর শিক্ষক চিকিৎসকদের নিয়ে সোসাইটি অফ প্যাথোলজিস্টের জাতীয় সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় গবেষণা ও এ সম্পর্কিত কাজে জোর দেওয়ার আহ্বান জানান। মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনায় লোকবল সংকট রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ডাইরেক্টর করতে পারে, এর জন্য যদি কোনো নিয়ম থেকে থাকে সেটা সংশোধনী করে আমরা সেই ছুটিগুলো সেখানে দিয়ে দিতে চাই। প্রত্যেকটা মেডিকেল ইউনিভার্সিটি হবে একটা রিসার্চের জায়গা, মেডিকেল কলেজগুলি হবে শিক্ষা দিবে আর মেডিকেল ইউনিভার্সিটিগুলো রিসার্চের। যতটুকু সহযোগিতা করা দরকার জনগণের জন্য সেটা আমরা করে যাব। নতুন নতুন তথ্য প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তা বাহিনীগুলোকে বহুমাত্রিক দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শনিবার সকালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR এর 49তম প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে আহ্বান জানান রাষ্ট্রপতি। এর আগে PGR সদর দপ্তরে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান। পরে কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে রেজিমেন্ট অফিসার ও জেসিওদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে যোগ দিয়ে রাষ্ট্রপতি বলেন, PGR সদস্যদের একাগ্রতা, নিষ্ঠা ও শৃঙ্খলা বোধের মাধ্যমে দায়িত্ব পালন করে যেতে হবে। PGR গঠনের 42 দিনের মাথায় আমাদের জাতির পিতাকে প্রাণ দিতে হয়েছে। আমাদের আজকের মতো যদি সুসংগঠিত PGR থাকতো, তাহলে হয়তো আমরা আমাদের জাতির পিতাকে রক্ষা করতে পারতাম, দেশের ইতিহাস অন্য ধারায় লিখিত হতো। সম্প্রতি টেক্সটাইল খাতে রপ্তানির বিপরীতে নগদ সহায়তা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে
এ শিল্প ঝুঁকিতে পড়বে বলে মনে করছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA। রাজধানীর পান্থপথে বস্ত্র ও তৈরি পোশাক খাতের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি বলেন, বিকল্প ব্যবস্থা না রেখে নগদ প্রণোদনা কমায় টেক্সটাইল সেক্টরে সক্ষমতা কমবে। এর প্রভাবে ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে এ খাত। আরও বলেন, প্রণোদনা কমানোর জন্য এতদিন ভুল তথ্যে রপ্তানিতে প্রবৃদ্ধি বেশি দেখানোয় ক্ষতিগ্রস্ত হয়েছে বস্ত্র খাত। এছাড়া এলসি জটিলতা ও গ্যাসের স্বাভাবিক সরবরাহ ঘাটতির কারণে সুতা উৎপাদন ব্যাহত হচ্ছে বলেও মনে করছেন সংগঠনটি। আমরা বললাম সেই ডাটার সাথে মিল নেই, সেখানে গভর্নর মহোদয় এবং অন্যান্য লোক আমাদেরকে ধমক দিয়ে বলে, আমরা বলি আপনাদের এক্সপোর্ট বৃদ্ধি পেয়েছে, আপনারা বলেন কম। সেখানে বিজেপি প্রেসিডেন্ট সহ অন্যান্য সব আমরা নিশ্চুপ হয়ে গেছি। তা আমরা ভুল বলছি, তারা ভুল বলছে, তারা বলে আমাদের ডাটা বলে এই কথা আপনাদের। সেটা দেখাই সরকার বলতেছে আমাদের গ্রোথ বাড়ছে, এই গ্রোথের কথা বলে আমাদের ফ্যাসিলিটিগুলি আসলে কাট করা হয়েছে। আমি বলবো এটা এক ধরনের ষড়যন্ত্র। আমাদেরকে গ্রোথ, মিথ্যা তথ্য গ্রোথ দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, আমরা উপকৃত হইনি। সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সুনামগঞ্জ ও হবিগঞ্জে। কমছে নদীর পানি। যদিও হবিগঞ্জের কিছু জায়গায় হাওরে পানি ঢুকছে, তবে বন্যা পরিস্থিতির পুরো বিপরীত চিত্র জামালপুর ও বগুড়ায়। উজানের ঢলে বৃদ্ধি পাচ্ছে পানিবন্দী কয়েক লাখ মানুষ। পানিবন্দী অবস্থায় থেকে মুক্তি মিলছে সুনামগঞ্জের নিম্নাঞ্চলের বানভাসী মানুষদের। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি কমে থাকায় সুরমা, কুশিয়ারা, চেলানো, চলতি, জাদুকাটা ও বৌলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। আশ্রয় কেন্দ্র থেকে সবাই ফিরছেন ঘরে। এদিকে হবিগঞ্জের আজমিরিগঞ্জে কোয়ার ঢালা রুইস গেটের ভাঙা অংশ দিয়ে হাওরে ঢুকছে পানি। তবে কুশিয়ারা নদীর পানি কমতে থাকায় বড় ধরনের বন্যার সংখ্যা কেটে গেছে। অপরদিকে জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরা ঘাট পয়েন্টে যমুনার পানি বাড়ছে। এতে প্রতিদিনই বন্যার পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। আমরা তো আর টাকা পয়সা অনেক ঠিক মতে নাই, ঘরবাড়িও ঠিকঠাক করতে। যদি সরকারিভাবে কিছু সাহায্য সুবিধা পাইতাম তাহলে আমরা ঘরবাড়ি ঠিকঠাক নতুন করে করতে পারতাম। অনেক মাত্র টাকা পয়সা নেই, আমরা কিতা করবো না করবো। পৌরসভার চেয়ারম্যান কিংবা গ্রামের এই ইউনিয়নের চেয়ারম্যান এরা আমাদেরকে কোনো সহযোগিতা করে না। আজকে কালকে পানি আরো বেশি বাড়ছে, এমনকি পানি আমার দোকানে উঠে গেছে। চতুর্দিক থেকে পানি ভাঙচুর করে আসতেছে। আমরা এখন কোথায় যাবো? আমরা অসহায় হয়ে পড়ে আছি। বন্যার কারণে কারো বাড়ি ঘর থেকে বার হওয়ার পাইতেছে না, অনেক কষ্টে আছি আমরা। বর্তমানে ব্রিজের উপরে আশ্রয় নিয়েছি। চলমান বন্যা পরিস্থিতি আরও দীর্ঘায়িত হতে পারে বলে শঙ্কা করছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী। শনিবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, অল্প সময়ের ব্যবধানে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। জানান, এখন পর্যন্ত 18,76,000 মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 18,76,956 জন। এটা জেলা প্রশাসন থেকে তথ্য। কোন এলাকায় বন্যা হইতে পারে, কোন এলাকায় ভূমিধস হইতে পারে, কোন এলাকায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা, এগুলি কিন্তু আমাদের মন্ত্রণালয়ের আগে থেকে এগুলি গবেষণালব্ধ তথ্য আছে। ওই যে তথ্যের উপর ভিত্তি করে সারা বছরই আমাদের এই প্রস্তুতিটা থাকে এবং সেভাবে যখন যেটা এফেক্টেড, যে দুর্যোগ যেখানে এফেক্টেড হওয়ার সম্ভাবনা, ওইভাবে আমাদের প্রস্তুতিটা থাকে সেভাবে আমাদের। দিনাজপুরের হিলিতে বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা, বেড়ে বিক্রি হচ্ছে 100 টাকায়। আর প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 90 টাকায়, যাতে বিপাকে পড়ছে সাধারণ ক্রেতারা। বিক্রেতাদের দাবি, ভারতীয় পেঁয়াজ আমদানি না হওয়া ও বাজারে চাহিদা মতো দেশি পেঁয়াজ না থাকায় বাড়ছে দর। এমন অবস্থায় দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের দাবি জানান ভোক্তারা। টেলিভিশন খাতকে বাঁচাতে ভিনদেশি চ্যানেলের বিজ্ঞাপন বন্ধ করতে হবে, না হলে এই খাত সংকটে পড়বে বলে মনে করছেন দেশের কেবল অপারেটরদের সংগঠন কোঅপ। শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবিও তুলে ধরে সংগঠনটি। কোঅপের সভাপতি বলেন, ফেসবুকের
বিজ্ঞাপন অবৈধ, এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ নিয়ে বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয়ের নজরদারি বাড়ানোর দাবি জানান কব। সভায় 6টি দাবি তুলে ধরে সংগঠনটি, যা 2 সপ্তাহের মধ্যে বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। সভায় কবের সাধারণ সম্পাদক বলেন, কেবল খাত না বাঁচলে টেলিভিশনগুলো বাঁচবে না। চ্যানেলগুলো বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে চলছে, তারা এই চ্যানেলগুলোকে অবৈধভাবে পাইরেসি করে চালাচ্ছেন এবং আমাদের দেশে যে 3টি টেলকো কোম্পানি আছে, এই টেলকো কোম্পানিগুলো এই আইনের ব্যত্যয় ঘটিয়ে নিজস্ব অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে তারা লাইভ কন্টেন্ট গুলো টেলিভিশন থেকে নিয়ে সম্প্রচার করছে, যেটা তথ্য সম্প্রচার আইনের পরিপন্থী। তাদের এই অবৈধ কার্যক্রমগুলো যদি বন্ধ না হয়, তাহলে এই সেক্টরটিকে কন্টিনিউ করা বা এই সেক্টরটিকে সামনের দিকে নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এই কার্যক্রম, অবৈধ এই কার্যক্রম চলার কারণে আমরা কেবল অপারেটররা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেই সাথে সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। গুজব, অপতথ্য ও মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা ঠেকাতে শিল্পীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। শনিবার রাজধানীতে তথ্য ভবন মিলনায়তনে চলতি অর্থবছরের পূর্ণ দৈর্ঘ্য ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শুধু চলচ্চিত্র নির্মাণ করলেই হবে না, বাণিজ্যিকভাবে সফল হওয়াও প্রয়োজন। ভালো সিনেমা নির্মাণের ক্ষেত্রে শুধু সরকারি অর্থের উপর নির্ভর না করে প্রযোজনা প্রতিষ্ঠানেরও লগ্নি প্রয়োজন। এ সময় অনুদানের ছবি নির্মাণের ক্ষেত্রে গুণগত মান আরও বাড়ানোর তাগিদ দেন তথ্য প্রতিমন্ত্রী। এর আগে 2023-24 অর্থবছরে পূর্ণ দৈর্ঘ্য 20টি ও স্বল্প দৈর্ঘ্য 6টি চলচ্চিত্র নির্মাণের অনুদানের চেক পরিচালক ও প্রযোজকদের হাতে তুলে দেন তিনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি ভারতে গিয়েছিলেন এবং আমরা কতগুলো সমঝোতা স্মারক তাদের সাথে সই করেছি। এখন এই সমঝোতা স্মারকের বিষয়গুলো নিয়ে যেভাবে মিথ্যাচার শুরু হলো, যেভাবে মানুষকে বিভ্রান্ত করা শুরু হলো, অনেক মানুষ কিন্তু আসলে বিভ্রান্ত হয়ে যায়। শিল্পী সমাজ এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত যারা, তারা সত্যের পক্ষে আপনারা যদি একটু কন্ট্রিবিউট করেন দেশের সামগ্রিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের স্বার্থে। সত্য, একটা সমাজে যদি সত্য হারিয়ে যায়, মিথ্যা যদি এখানে সামনে চলে আসে, তাহলে এটা কারোর জন্য কিন্তু মঙ্গল আসবে না। রাজধানীর খালগুলোকে উদ্ধার ও দূষণমুক্ত করতে নগরবাসীর সোচ্চার ভূমিকা চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। শনিবার সকালে রাজধানীর বাংলা মোটরে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ডুরার আয়োজনে ঢাকার জলাবদ্ধতা নিরসন ও নান্দনিক পরিবেশ সৃষ্টিতে খাল পুনরুদ্ধারের ভূমিকা শীর্ষক সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন। তিনি জানান, আগামী মাস থেকে রাজধানীর জিরানি, মান্ডা, শ্যামপুর ও কালুনগড় খালের কাজ শুরু হবে। জলাবদ্ধতা নিরসনে খালগুলোকে পুনরুদ্ধার করার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। চূড়ান্তভাবে সিএস, আরএস, এসএ নকশা এবং বিশদ অঞ্চল পরিকল্পনার গ্যাপের আওতায় এবং আমাদের পানি উন্নয়ন আইনে বলা আছে যে খালের সীমানা থেকে 10 মিটার পর্যন্ত জায়গা খোলা রাখতে হবে, উন্মুক্ত রাখতে হবে, দখলমুক্ত রাখতে হবে। এই আইন এবং নীতিমালা এবং সীমা জরিপ সকলের উপর নির্ভর করে আমরা এখন চূড়ান্ত সীমানা নির্ধারণ এবং দখলমুক্ত কাজে আমরা কার্যক্রম গ্রহণ করছি। ইনশাআল্লাহ আগামী মাস থেকে, এই মাস অথবা আগামী মাস থেকে ব্যাপকভাবে সেই কাজ শুরু হবে। চট্টগ্রামকে আলোকিত করতে প্রায় 261 কোটি টাকায় এলইডি লাইট স্থাপনের চুক্তি সই হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর
5 তারকা হোটেল রেডিসন ব্লুতে এই চুক্তি স্বাক্ষর হয়। প্রকল্পটি বাস্তবায়নে ভারতীয় কোম্পানি সাপারজি প্যালনজি অ্যান্ড কোম্পানি লিমিটেডের সাথে সই করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এর আওতায় 460 কিলোমিটার সড়কে স্মার্ট এলইডি লাইট বসানো হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিল 50% কমবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া এর মাধ্যমে কোনো বন্দর নগরীর কোনো এলাকা অন্ধকারে থাকবে না বলে জানান সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। প্রকল্পটা 2,500 কোটি টাকা, যদি আমি কোনো সিরিমনি করি না, কিন্তু আমার প্রত্যাশাটা এটা থাকতেই পারে যে ঠিকমতো কাজগুলো হোক এবং কাজগুলা কোয়ালিটি যেন ঠিক হয়। এই প্রকল্পে যাতে সঠিকভাবে এবং যথাযথ গুণগত মান রক্ষা করে বাস্তবায়িত হয় সে বিষয়ে আমরা কঠোর তদবির নিশ্চিত করব। I am confident that we will all together make the most of this opportunity and implement this important project in a timely and efficient manner. 20 টাকা থেকে শুরু করে 14 লাখ টাকা গাছের দেখা মিলছে জাতীয় বৃক্ষ মেলায়। দিনে গড়ে 1 লাখ করে গাছের চারা বিক্রি হচ্ছে মেলা থেকে। আরও মিলছে উন্নত জাতের বীজ, নানা উদ্ভাবনী কৃষিপণ্য। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে 5 জুন থেকে চলছে মেলা। মেলায় স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে বনজ গাছ, রয়েছে বিভিন্ন জাতের ফুল ও সৌন্দর্যবর্ধক গাছও আছে, ক্যাকটাস, পাতাবাহার সহ বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট। তবে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে বনসাই ঘিরে। একটির দাম 20,000 টাকা থেকে শুরু করে ঠেকছে 14 লাখ টাকা পর্যন্ত। শুধু গাছ নয়, মেলায় উন্নত জাতের বীজ সহ দেখা মিলছে নানা উদ্ভাবনী কৃষিপণ্যের। বৃক্ষ মেলায় দিনে প্রায় 1 লাখ করে চারা বিক্রি হচ্ছে, আর এক মাসে বিক্রি হয়েছে অন্তত 13 কোটি মূল্যের 26 লাখ চারা। সিলেটে হয়ে গেল প্রবাসী আয়, বিনিয়োগের ও সম্ভাবনা বিষয়ক সেমিনার। শনিবার দুপুরে নগরীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবির আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে প্রবাসীদের বিনিয়োগ সহায়ক নানা প্রস্তাব তুলে ধরেন বক্তারা। এছাড়া প্রবাসীদের সম্পদ ও পাঠানো রেমিটেন্স সংশ্লিষ্ট কর বিষয়ক জটিলতা নিরসন সহ বিনিয়োগ আকর্ষণের জন্য দেশের ইতিবাচক বিষয়গুলোর প্রচারে গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে প্রবাসী ছাড়াও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে যশোরে গ্রাহক সচেতনতা সপ্তাহ শুরু। কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের উদ্যোগে এবং ঢাকা ব্যাংক পিএলসির সহযোগিতায় গ্রাহক সচেতনতা সপ্তাহের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকিং সেবার বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়। বক্তারাও গ্রাহকদের সচেতনতা বাড়াতে বিভিন্ন বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস.এম. হাসান রেজা বলেন, গ্রাহকরাই ব্যাংকের প্রাণ, তাই তাদের সেবার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এছাড়া ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গ্রাহকদেরও সহযোগিতা করার আহ্বান করেন, আর ব্যাংকের সার্বিক কার্যক্রম দায়িত্বশীলতার সাথে সম্পন্ন করার কথাও জানান। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের FICSDর পরিচালক এবং খুলনা অঞ্চলের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর উদ্যোগে কুমিল্লার হোমনায় অনুষ্ঠিত হয়ে গেল ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার সকালে সোমবার হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প হয়। 2000-এর বেশি গরিব, দুস্থ ও নিম্ন আয়ের মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। 11 সেনা সদস্যদের মেডিকেল টিম চোখের ছানি পড়া সহ বিভিন্ন রোগ নির্ণয় করে পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করে। বাংলাদেশ সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশনের জিওসির দিক নির্দেশনায় প্রতি বছরই গ্রীষ্মকালীন প্রশিক্ষণ চলাকালে এ সেবা দেওয়া হয়। ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিল পদাতিক ডিভিশনের 35 ফিল্ড অ্যাম্বুলেন্স। নড়াইলে চিত্রাপাড়ে সুলতান শীর্ষক দুদিনের
আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত হয় এই প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান। শনিবার দুপুরে বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের জন্মশত বর্ষ উপলক্ষে অন্তরে বাংলা আর্টিস্ট গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী কিরিটি রঞ্জন বিশ্বাস। দুদিনব্যাপী এই ক্যাম্পে ঢাকা থেকে আসা 12 চিত্রশিল্পী অংশগ্রহণ করেন। SM সুলতানের বাড়ি তার চিত্রা নদীর পাড়ে তার স্মৃতি বিজড়িত এলাকায় থেকে তার শিশু স্বর্গে এসে ওনারা ছবি আঁকবেন, সময় কাটাবেন এবং এই মানে ক্যাম্পিংয়ের আর্টগুলোকে নিয়ে পরবর্তীতে একটা এক্সিবিশন করবেন ঢাকাতে। সেটারই একটা অংশ আজকে হচ্ছে। এই আয়োজনে করতে পেরেছি বলে আমি আসলে খুবই গর্বিত যে চিত্রকর্মগুলো আছে। আমরা ঢাকাতে হয়তো একটা এক্সিবিশন আয়োজন করব। এই শোটা আমাদের সুলতানকে মনে করিয়ে দিবে, তার চিত্রা পার্কে মনে করিয়ে দিবে। রোপা আমন মৌসুমে ধান বীজ উৎপাদন বাড়াতে নওগাঁর কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, ধান ও সার বিতরণ করা হয়েছে। 1220 জন কৃষকের মাঝে প্রণোদনার 5 কেজি করে ধানের বীজ ও 20 কেজি করে সার বিতরণ করা হয়। নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সার ও বীজ বিতরণ করা হয়। কৃষকরা জানান, বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় সাশ্রয় হয়েছে অর্থের। আর কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, উন্নত জাতের বীজ জেলায় আমন মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে সহায়তা করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামউদ্দিন জলিল জন। অত্যাধুনিক মেশিনারিজ, দক্ষ চিকিৎসক ও টেকনিশিয়ানের সমন্বয়ে রাজধানীর মিরপুরে গঠিত হলো ইসলামী ব্যাংক হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টার, যেখান থেকে সব ধরনের টেস্ট করা যাবে। সেবা নিতে বিশেষ ডিসকাউন্টও পাবেন ইসলামী ব্যাংকের ডেবিট, খিদমাহ, ক্রেডিট কার্ড ও সেলফিন গ্রাহকরা। রাজধানীর একটি হোটেলে এই দুই প্রতিষ্ঠানের চিকিৎসক ও কনসালটেন্টদের নিয়ে এক মতবিনিময় সভায় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাজী শহীদুল আলম বলেন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরি একটি অত্যাধুনিক ল্যাবটি এদেশের সকল চিকিৎসকদের জন্য রেফারেল ল্যাব হিসেবে কাজ করবে, যা এদেশের চিকিৎসা সেবার একটি মাইল ফলক। এখন থেকে আর কোনো টেস্টের জন্য বিদেশে যেতে হবে না। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। এবার দেশের বাইরের খবর। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে 28.5 লাখ ভোটের ব্যবধানে জয় পেয়েছে মাসুদ পেজেশকিয়ান। সংস্কারপন্থী এই প্রেসিডেন্ট প্রার্থী ভোট পেয়েছেন প্রায় 1,64,00,000। এতে ইসলামী বিপ্লবের পর চতুর্থবারের মতো সংস্কারপন্থী প্রেসিডেন্ট পেল ইরান। রাজনীতির বাইরে পেশাগত জীবনে চিকিৎসক মাসুদ পেজেশকিয়ান 5 বারের এই আইন প্রণেতা দায়িত্ব সামলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার ভোটার উপস্থিতি ছিল 49%। ভোটার বাড়াতে নির্ধারিত সময় শেষের পরও মধ্যরাত পর্যন্ত চলে ভোট গ্রহণ। গেল 19 মে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার উত্তরসূরি খুঁজতে 28 জুন চলে প্রথম দফার নির্বাচন। তবে কেউই 50% ভোট না পাওয়ায় শীর্ষ 2 প্রার্থীকে নিয়ে নির্বাচন গড়ায় দ্বিতীয় ধাপে। ক্ষমতা বুঝে পেতেই জীবনযাত্রার ব্যয় কমানো সহ ভূ রাজনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবেলার কাজ শুরু করে দিয়েছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অঙ্গীকার করেছেন যে কোনো মূল্যে পূরণ করবেন জনগণের প্রত্যাশা। এরই মধ্যে মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছেন কিয়ার স্টারমার, যেখানে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেবার পার্টির এমপি অ্যাঞ্জেলা রেনালকে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড ল্যামি। আর জীবনযাত্রার ব্যয় কমানো সহ দেশের অর্থনীতি চাঙা করতে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে র্যাচেল রিভসকে। জোনাথন রেনল্ডস পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়। লিজ কেন্ডালকে করা হয়েছে কর্ম ও পেনশন বিষয়ক মন্ত্রী।
বছরের প্রথম 6 মাসে মিয়ানমারের জান্তা বাহিনীর হামলায় নিহত হয়েছেন 1000-এর বেশি বেসামরিক নাগরিক। বিদ্রোহী গোষ্ঠীদের সঙ্গে জান্তা বাহিনীর সংঘর্ষে প্রতিনিয়তই বাড়ছে হতাহতের সংখ্যা। মানবাধিকার সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সবচেয়ে বেশি প্রাণহানি সাংহাই ও রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর স্থল ও আকাশ হামলায় বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা সর্বোচ্চ। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন প্রায় 5,500 মানুষ। এ সময় জান্তা বাহিনীর হাতে গ্রেপ্তারের সংখ্যা ছাড়িয়েছে 27,000। মেক্সিকোর পর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দিকে অগ্রসর হচ্ছে হ্যারিকেন বেরিল। মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় আগাম সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। চলতি সপ্তাহের শুরুতে ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানে 4 মাত্রার ঘূর্ণিঝড় বেরিল। প্রাণহানি হয়েছে অন্তত 10 জনের। গেল শুক্রবার কিছুটা শক্তি হারালেও মেক্সিকোর উপকূলীয় অঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালায় হ্যারিকেনটি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে হাজারো ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। এর পরপরই যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় সতর্কতা জারি করে ন্যাশনাল হ্যারিকেন সেন্টার। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে আঘাত হানার আগে আবারও শক্তি সঞ্চয় করতে পারে ঝড়টি। এতে করে চরম পরিবেশ বিপর্যয়ের মুখে পড়তে পারে টেক্সাস। উন্নত চিকিৎসার জন্য রোববার দুপুর 12টায় ব্যাংককে নেওয়া হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবালকে। টাইগারদের বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরার পর নিজ বাড়ি চট্টগ্রামে পরিবারের সাথে ছুটিতে ছিলেন সাবেক এই ওপেনার। গত শুক্রবার সেখানে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয় নাফিসকে। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বড় ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে দেশের বাইরে থাকা তামিম ইকবাল শনিবার হাসপাতালে নাফিস ইকবালকে দেখতে ছুটে যান। বাংলাদেশের হয়ে 2004 সালে অভিষেক হওয়া নাফিস ইকবাল 11টি টেস্ট ও 16টি ওয়ানডে খেলেছেন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv।